নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বামুনের মেয়ে আপনাদের ধারাবাহিক ভাবে শোনাচ্ছে। আজ তার ৪র্থ পর্ব। স্নান, পূজান্নিক ও যথাবিহিত সাত্ত্বিক জলযোগাদি সমাপনন্তর মূর্তিমান ব্রহ্মণ্যের ন্যায় গোলক চাটুর্যে মহাশয় ধীরে ধীরে নিচে অবতরণ করিলেন এবং বোধহয় সোজা বাহিরেই যাইতেছিলেন। হঠাৎ কি মনে পড়িয়া পাশের বারান্দাটা ঘুরিয়া ভাড়ার ঘরের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন এবং অত্যন্ত অকস্মাৎ উদ্বেগে পরিপূর্ণ হইয়া বলিয়া উঠিলেন, হ্যাঁ, এসব কি হচ্ছে বলো দেখি ছোট গিন্নি? অসুখ শরীরে গৃহস্থালীর ছাইপাশ খাটুনিগুলো কি না খাটলেই নয়? তাই আমি বলি, আচ্ছা দেহ আগে না কাজ আগে? জ্ঞানদা বটি পাতিয়া তরকারি কুটিতেছিল, কুটিতেই লাগিল। তাহার কাষ্ঠ পাদুকার বিকট খটাখট শব্দও যেমন তাহার কানে যায় নাই, তাহার উৎকণ্ঠিত অনুযোগও তেমনি যেন তাহার কানে গেল না। গোলক এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, ব্যাপার কি? আজ সকালে আছো কেমন? জ্ঞানদা মুখ তুলিল না, হাতের বেগুনটার প্রতি চোখ রাখিয়াই ঘাড় নাড়িয়া জানাইল, ভালো। গোলক অতিশয় আশ্বস্ত হইলেন, কহিলেন, ভালো ভালো। আমি জানি কিনা প্রিয় হোক খ্যাপা পাগলা, কিন্তু ওষুধ দেয় যেন ধন্বন্তরী। কিন্তু যেমন বলে যাবে টাইম মতো খেতে হবে, তাচ্ছিল্য করলে চলবে না, তা কিন্তু বলে যাচ্ছে। জ্ঞানদা এত কথার কোনো জবাব দিল না, অধমুখে কাজ করিতেই লাগিল। গোলক কিছুক্ষণ তাহার প্রতি চাহিয়া তাকিয়া কহিলেন, প্রিয়কে বিশেষ করে বলে দিয়েছি 2টি বেলায় সে দেখে যাবে। সকালে এসেছিল তো? জ্ঞানদা তেমনি নতমুখে মাথা নাড়িয়া জানাইল, হ্যাঁ। গোলক খুশি হইয়া বলিলেন, আসবে বই কি, সে যে আমার ভারী অনুগত, কিন্তু ঝি বেটি গেল কোথায়? সে যাবে ওষুধ দিয়ে, আর তুমি এদিকে খেটে খেটে শরীর পাত করবে, তা আমি হতে পারবো না। বলি গেল কোথা সব? থাক ওসব পড়ে, যাও ওপরে গিয়ে একটু বিশ্রাম করো গে। মধুসূদন, তুমি ভরসা। এই বলিয়া গোলক পরের এবং নিজের লৌকিক ও পারলৌকিক উভয় কর্তব্যই আপাতত শেষ করিয়া বাহিরে যাইবার উদ্যোগ করিলেন। তাহার ঘরমের একটুখানি শব্দে চকিত হইয়া এতক্ষণে জ্ঞানদা মুখ তুলিয়া চাহিল। তাহার মুখে সেদিনের সেই প্রসন্ন হাসিটুকু আজ নাই। আজ তাহা চিন্তা ও বিষাদের ঘন মেঘে সমাচ্ছন্ন। চোখ দুটি আরক্ত, পল্লব প্রান্তে অশ্রুর আভাস যেন তখনও বিদ্যমান। সেই সজল দৃষ্টি গোলকের মুখের প্রতি স্থির করিয়া অকস্মাৎ গাঢ় কণ্ঠে প্রশ্ন করিল, তুমি কি প্রিয়বাবুর মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চেয়েছ? আমাকে ঠকিও না, সত্যি বলো। গোলক থতমত খাইয়া হঠাৎ জবাব দিতে পারিলেন না, কিন্তু পরক্ষণেই বলিয়া উঠিলেন, আমি সন্ধ্যাকে? না, কে বললে? জ্ঞানদা কহিল, যেই বলো। রাসু দিদিকে তুমি তার মায়ের কাছে পাঠিয়েছিলে? সামনের অঘ্রাণে এই সমস্ত স্থির হয়ে গেছে? ভগবানের দোয়াই সত্যি কথা বলো। গোলক অস্ফুট তর্জনে শাসাইয়া বলিলেন, রাশি বামনি বলে গেছে? আচ্ছা, দেখছি তাকে আমি। জ্ঞানদা বলিয়া উঠিল, কেন তবে তুমি আমারই সর্বনাশ করলে? মুখ দেখাবার দাঁড়াবার যে আর আমার কোথাও স্থান নেই। বলিতে বলিতে তাহার বিকৃত কণ্ঠ বুক ফাটা ক্রন্দনে একেবারে সহস্র ধারে ফাটিয়া পড়িল।
গোলক ব্যাকুল হইয়া উঠিলেন। চারিদিকে সভয় দৃষ্টিপাত করিয়া হাত তুলিয়া চাপা গলায় বলিতে লাগিলেন, আহা, করো কি, লোকজন শুনতে পাবে যে। মিছে কথা গো, ঠাট্টা। জ্ঞানদা কাঁদিতে কাঁদিতে বলিল, না, কখনো ঠাট্টা নয়, কখনোই মিথ্যে নয়, এ সত্যি। তুমি সব পারো, তোমার অসাধ্য কাজ নেই। না, বলছি এ ঠাট্টা, তামাশা, নাতনি সুবাদে। আহা, চুপ করো না, ঝি চাকর এসে পড়বে যে। বলিতে বলিতে গোলক খটখট করিয়া শশব ব্যস্তে পলায়ন করিলেন। জ্ঞানদার হাতের বেগুন হাতেই রহিল। সে মুখের মধ্যে অঞ্চল মুজিয়া দিয়া উচ্ছ্বসিত রোদন প্রাণপণে নিরোধ করিল। দাসী হাঁপাইতে হাঁপাইতে আসিয়া জানাইল, মাসিমা, ঝি সঙ্গে করে কানা দাদামশাই যে স্বয়ং এসে হাজির গো। জ্ঞানদা তাড়াতাড়ি চোখ মুছিয়া জিজ্ঞাসা মুখে চাহিল। তাহার অশ্রুকলুষিত ব্যথিত দৃষ্টির সম্মুখে দাসী বিস্ময় লজ্জায় পড়িল। তোমাদের সেই পুরনো ঝিকে সঙ্গে নিয়ে তোমার শ্বশুর মশাই এসেছেন মাসিমা। কি হয়েছে গা? খবর শুনিয়া জ্ঞানদার মুখের ওপর রক্তের লেশ মাত্রও যেন আর রহিল না। মুখোমুখি মৃত্যুকে দেখিয়াও মানুষ বোধহয় এমন পাণ্ডুর হইয়া যায় না। দাসী ভীত হইয়া কহিল, কি হয়েছে মাসিমা? জ্ঞানদা ইহারও কোনো উত্তর দিল না, কেবল বিহবল শূন্য দৃষ্টিতে চাহিয়া রহিল। দাসী পুনরায় কহিল, তোমার কি কোনো অসুখ করেছে মাসিমা? এতক্ষণে জ্ঞানদা মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ। বাবা কতক্ষণ এসেছেন কালী? ঝি বলিল, সে তো জানি না মাসিমা, এইমাত্র দেখলুম তিনি উঠানে দাঁড়িয়ে বাবুর সঙ্গে কথা কইছেন। জ্ঞানদা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, বাবুর সঙ্গে? ঝি কহিল, হ্যাঁ, আমি বাইরে থেকে আসছিলুম, বাবু ডেকে বলে দিলেন, কালী, তোমার মাসিমাকে খবর দাও গে, তার শ্বশুর মশাই তাকে নিতে এসেছেন। ওমা, ওই যে নিজেই আসছেন বলিয়া ঝি একটুখানি সরিয়া দাঁড়াইল। পরক্ষণে লাঠির শব্দে বোঝা গেল, এই লাঠি যার, তাকে চোখের চেয়ে লাঠির উপরে চলাচলের পথটা অধিক নির্ভর করিতে হয়। পরক্ষণে একটি মধ্যবয়সী স্ত্রীলোকের পশ্চাতে একজন বৃদ্ধ ব্যক্তি লাঠির দ্বারা পথ ঠাহর করিতে করিতে প্রবেশ করিলেন এবং ডাকিয়া বলিলেন, আমার মা কোথায় গো? জ্ঞানদা উঠিয়া আসিয়া তাহার পদতলে গলবস্ত্র হইয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল। বৃদ্ধ মানুষ চিনিতে না পারিলেও চেহারাটা দেখিতে পাইতেন। তিনি আশীর্বাদ করিতে গিয়া কাঁদিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো বুড়িকে এমন করে ভুলে কি করে আছিস মা? যে স্ত্রীলোকটির সঙ্গে আসিয়াছিল সে গড় হইয়া প্রণাম করিয়া কহিল, তা সত্যি বৌদিদি, বুড়ো শাশুড়ি মরে, মুখে কেবল তার আমার বৌমাকে নিয়ে এসো, আমরা বৌমাকে এনে দাও। কেমন করে এতদিন ভুলে আছো বলো তো? জ্ঞানদা এ অভিযোগের কোনো জবাব দিল না, কেবল এক হাতে অশ্রু মুছিতে মুছিতে অন্য হাতে বৃদ্ধ শ্বশুরের হাত ধরিয়া তাহাকে বারান্দায় আনিল এবং স্বহস্তে আসন পাতিয়া তাহাকে বসাইয়া দিয়া নীরবে নতমুখে দাঁড়াইয়া রহিল। বৃদ্ধ উপবেশন করিয়া বলিতে লাগিলেন, চাটুজ্জে মশাইকে 2খানা চিঠি দিলাম, তো একটারও জবাব পেলাম না। মনে ভাবলাম তিনি বড় লোক, নানা কাজ তার, আমাদের মতো গরিবকে উত্তর দেবার কথা হয়তো তার মনেই নেই। কিন্তু মা তো আমার এই দুঃখিনীরই ঘরের লক্ষ্মী। যে দাসী সঙ্গে আসিয়াছিল অসম্পূর্ণ কথার মাঝখানেই বলিয়া উঠিল, বলেই বাবু অগ্নিপতি বড় লোক, তাই বলে ঘরের বউকে আর কে কতদিন পরের বাড়ি ফেলে রাখতে পারে বৌদিদি? তাছাড়া যার সেবা করতে আসা সে বোনই যখন মারা গেল, আমি বলি। বৃদ্ধ বাধা দিয়া কহিলেন, থাক শুধু ও সব কথা। তোমার শাশুড়ি ঠাকুরুন বৌমা বড় পীড়িত, আজ দিন ভালো দেখেই তিনি পাঠিয়ে দিলেন যে আমার বৌমাকে একবার। শুধু বলিল, বৌদিদি, তোমার জন্যে বুঝি প্রাণটা তার বেরুচ্ছে না? আজ কদিন থেকে কেবল বলছেন, শুধু মা আমার, যা তুই একবার একে নিয়ে এনে একবার দেখা আমার মাকে। বলিতে বলিতে সদুর গলা করুণায় আর্দ্র হইয়া উঠিল। বৃদ্ধ কহিলেন,
চাটুজ্জে মশাই যে আমার চিঠি দুটো পাননি তা তো আর আমরা জানি নে। আমরা কত কথাই না তোলাপাড়া করছিলাম। বড় ভালো লোক, সাধু ব্যক্তি। শুনেই বললেন, বিলক্ষণ, আপনাদের বউ আপনারা নিয়ে যাবেন, তাতে বাধা দেবে কে? পালকি বেহারা বলে দিলেন। তোমার শাশুড়ির অসুখ শুনে দুঃখ করে বারবার বলতে লাগলেন, আমার বড় বিপদের দিনে জ্ঞানদাকে আপনারা পাঠিয়েছিলেন। এখন আপনাদের বিপদের সময় এমন পাষণ্ড সংসারে কে আছে যে তাকে ফিরে পাঠাতে আপত্তি করবে? এক্ষুনি নিয়ে যান, আমি সমস্ত বন্দোবস্ত করে দিচ্ছি। জ্ঞানদা এতক্ষণ একেবারে নিঃশব্দে দাঁড়াইয়াছিল। অকস্মাৎ বিবর্ণ মুখে বলিয়া উঠিল, চাটুজ্জে মশাই বললেন এই কথা? এক্ষুনি পাঠাবেন? আজই? সৌদামিনী খুশি হইয়া কইল, হ্যাঁ বললেন বই কি, বরঞ্চ এমনও বলে দিলেন যে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লে 3টের গাড়ি ধরে অনায়াসে কাল সকাল নাগাদ বাড়ি পৌঁছানো যাবে। তাছাড়া ঘরে মর রুগী, কোথাও কি একটা দিনও দেরি করবার জো আছে বৌদিদি? আহ, বুড়ি যেন কেবল হাফ পিত্তেশ করে তোমার পথ চেয়ে আছে। জ্ঞানদা কেবল যেন কলের পুতুলের মতো তাহার পূর্ব কথাটাই আবৃত্তি করিতে পারিল। কহিল, উনি বললেন পাঠাবেন আজই? বৃদ্ধ মাথা নাড়িয়া কহিলেন, হ্যাঁ মা, আজই বই কি, থাকবার তো জো নেই। কিন্তু সৌদামিনী বিরক্ত হইয়া উঠিতেছিল। তাহার কণ্ঠস্বরে তাহা অপ্রকাশ রহিল না। কইল, শোনো কথা একবার, শাশুড়ি মরে, যার ঘরের বউ তিনি নিজে এসেছেন নিতে, কে পাঠাবেন না শুনি? তাছাড়া আর থাকাই বা কেন এখানে? ভালো, তোমার ভগ্নিপতিকে জিজ্ঞেস করেই না হয় পাঠাও না বৌদিদি। কিন্তু পাঠাইতে হইল না। বোধ করি কাছেই কোথাও তিনি অপেক্ষা করিতেছিলেন। খটখট করিয়া আসিয়া উপস্থিত হইলেন। ভাবটা তাহার অত্যন্ত ব্যস্ত। বৃদ্ধকে উদ্দেশ্য করিয়া কহিলেন, না মুখুজ্জে মশাই, বসে গল্প করলে চলবে না, বেলা বেড়ে যাচ্ছে। স্নানান্নিং সেরে আহারদির পরে একটু বিশ্রাম করে বেরুতেই সময় হয়ে যাবে। ওদিকে আবার বার বেলা পড়বে, বিলক্ষণ, পাঠাতে আপত্তি, আমাদের না একটু কষ্টই হবে। তা বলে সে কি কথা, শাশুড়ি ঠাকুরনের অত বড় ব্যারাম, আমার যে সহস্র ঝঞ্ঝাট, এতটুকু ফুরসত নেই। নইলে যে নিজে গিয়ে জ্ঞানদাকে রেখে আসতাম। চিঠি কি একটাও পেলাম? তাহলে আপনাকে নাকি আবার কষ্ট করে আসতে হয়। পিয়ন বেটারা সব হয়েছে। কালি, কোথায় গেলি? বুলোকে না হয় এখানেই বল না এক কলকে তামাক দিয়ে যেতে। নিন মুখুজ্জে মশাই, আর দেরি নয়, উঠুন। জ্ঞানদা, একটুখানি চটপট নাও দিদি, ওদিকে আবার মুখুজ্জে 3টের গাড়ি ধরাই চাই। আহ, চোংদারটা আবার বাইরে বসি। গিন্নি স্বর্গীয় হওয়া থেকে যে কি মন হয়েছে মুখুজ্জে মশাই, কিছু মনেই থাকে না। মধুসূদন, তুমি ভরসা, তুমি ভরসা বাবা। বলিতে বলিতে গোলক চাটুজ্জে মশাই যে পথে আসিয়াছিলেন, সেই পথে সমস্ত বাড়িটা খড়মের কঠোর শব্দে মুখরিত করিয়া বাহির হইয়া গেলেন। জ্ঞানদা একটা কথারও জবাব দিল না, কেবল সেই দিকে চাহিয়া পাথরের ন্যায় শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল। ভুলে আসিয়া কহিল, মাসিমা, খোকাবাবু নাইবার জন্য কাঁদছে, নদী থেকে নিয়ে যাব? জ্ঞানদা তেমনি নিশ্চল নিস্তব্ধ হইয়া রহিল। বৃদ্ধের আবেদন বোধ হয় তাহার কানেও গেল না। শুধু কহিল, আজ আমার ষষ্ঠী বৌদিদি, এবেলা ভাত খাবো না, বলে দিও। জ্ঞানদা সহসা ফিরিয়া দাঁড়াইয়া কহিল, বাবা, আমি যাব না। বৃদ্ধ চমকাইয়া উঠিলেন, কহিলেন, যাবে না? কেন মা, আজ তো বেশ দিন। সৌদামিনী ষষ্ঠীর ফলার ভুলিয়া সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, আমরা যে ভট্টাচার্য মশাইকে দিয়ে দিনক্ষণ দেখিয়ে তবে বাড়ি থেকে বার হয়েছে বৌদিদি। জ্ঞানদা শুধু কহিল, না বাবা, আমি যেতে পারবো না। গোলকের বছর 10-এর ছেলেটা ছুটিয়া আসিয়া তাহার গায়ে পড়িয়া বলিল, মাসিমা, তুমি বলে দাও না মাসিমা, আমি যাব নদীতে নাইতে। যাবই কিন্তু। জ্ঞানদা কাহাকেও কিছু কহিল না।
কেবল সেই দুর্দান্ত ছেলেটাকে সবলে বক্ষে চাপিয়া ধরিয়া হু হু রবে কাঁদিয়া উঠিল। তাহার পর জ্ঞানদা সেই যে ঘরে কপাট দিল, আর ঘুরিল না। বৃদ্ধ অন্ধ শ্বশুর সমস্ত দুপুরবেলাটা বিমূঢ় বুদ্ধিভ্রষ্টের ন্যায় নীরবে বসিয়া থাকিয়া ধীরে ধীরে বাটির বাহির হইয়া গেলেন। সঙ্গে সৌদামিনীও গেল। এই অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের হেতু সেও বুঝিতে পারে নাই, কিন্তু সে মেয়ে মানুষ, অমন করিয়া নিঃশব্দে ফিরিয়া যাওয়া তাহার সাধ্য নয়। যাইবার পূর্বে জ্ঞানদার রুদ্ধ দরজার বাহিরে দাঁড়াইয়া যে গুটি কয়েক কথা বলিয়া গেল, তাহা সুন্দরও নয়, সুমধুরও নয়। কিন্তু কোনো কথার কোনো জবাবই জ্ঞানদা দিল না। এমনকি তাহার এক বিন্দু কান্নার শব্দ পর্যন্ত সে বাহিরে আসিতে দিল না। ছেলেবেলা বিধবা হওয়ার দিন হইতে যে শাশুড়ি তাহাকে এতকাল বুকে করিয়া মানুষ করিয়াছেন, একটি দিনের জন্য কোনো দুঃখ দেন নাই, আজ তিনি মৃত্যু শয্যায়। কেবল তাহারই মুখ চাহিয়া তাহার জীবনের দুঃখের জীবন মুক্তি পাইতেছে না। অথচ তাহার অশক্ত অন্ধ শ্বশুর রিক্ত হস্তে ফিরিয়া চলিলেন। এ যে কি এবং কি করিয়া যে এই ব্যথা সে তাহার রুদ্ধ কক্ষের মধ্যে একাকী বহন করিতে লাগিল, সে কেবল জগদীশ্বরী দেখিলেন। বাহিরে তাহার আর কোনো সাক্ষ্য রহিল না। বৃদ্ধের যাইবার সময় গোলক দেখা করিলেন, সবিনয় পাথেয় দিতে চাহিলেন, এবং জ্ঞানদান না যাওয়ার বিস্ময় ও বেদনা তাহার বুদ্ধিকেও যেন অতিক্রম করিয়া গেল। গোলক বাহিরের ঘরে আসিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বসিয়া আছে। মৃত্যুঞ্জয় দাঁড়াইয়া উঠিয়া নমস্কার করিল। গোলক নমস্কার ফিরাইয়া দিলেন না। ভাট্টা একটুখানি নাড়িয়া বলিলেন, তোমাকে ডেকে পাঠিয়েছিলাম বাবাজি। মৃত্যুঞ্জয় কহিল, আগে শুনেই তো মুখে দুটি ভাত দিয়ে ছুটে আসছি চাটুজ্জে মশাই। গোলক বলিলেন, তা তো আসছো হে, কিন্তু ঘটকালি করে তো বেড়াও, বলি দেশের খবর টবর কিছু রাখো। হ্যাঁ, ঘটক ছিলেন বটে তোমার পিতামহ রামতারণ শিরোমণি, সমাজটি ছিল নখদর্পণে। মৃত্যুঞ্জয় কহিল, আগে আমার অপরাধ কি? এসব কি মেয়ে মানুষের কাজ? কিন্তু সে যাই হোক, জগবামনির মেয়েটার কি আসবর্তা বলুন দেখি চাটুজ্জে মশাই। রাসপিসির কাছে শুনে পর্যন্ত আমার যেন রাগে গা জ্বলে যাচ্ছে। গোলক অত্যন্ত আশ্চর্য হইয়া কহিলেন, কি কি ব্যাপারটা কি বলো দেখি। আপনি কিছু শুনেননি? না, কিচ্ছু না। হয়েছে কি? মৃত্যুঞ্জয় বলিল, আপনারও গৃহশূন্য, ও মেয়েটারও আর বিয়ে হয় না। শুনলাম আপনি নাকি দয়া করে দুটো ফুল ফেলে দিয়ে ব্রাহ্মণের কুলটা রক্ষা করতে চেয়েছিলেন। ছুরি নাকি তেজ করে সকলের সম্মুখে বলেছে। কথাটা উচ্চারণ করতে মুখে বাঁধে মশাই। বলেছে নাকি ঘাটের মোড়ার গলায় ছেঁড়া জুতোর মালা গেঁথে পরিয়ে দেব। তার মা বাপও নাকি তাতে সায় দিয়েছে। রাগে গোলকের চোখ মুখ রাঙা হইয়া উঠিল, কিন্তু এক নিমেষে নিজেকে সামলাইয়া লইয়া হা হা করিয়া হাসিয়া কহিলেন, বলেছে নাকি চুরি? আচ্ছা ফাজিল তো। ক্রুদ্ধ মৃত্যুঞ্জয় কহিল, হোক ফাজিল, কিন্তু তাই বলে আপনাকে বলবে এই কথা? জানে না সে আপনার পায়ে মালা দিলে তার 56 পুরুষ উদ্ধার হয়ে যাবে? আপনি বলেন কি? গোলক প্রশান্ত হাসি মুখে কহিলেন, ছেলে মানুষ, ছেলে মানুষ। রাগ করতে নেই হে মৃত্যুঞ্জয়, রাগ করতে নেই। আমার মর্যাদা সে জানবে কি? জানো তোমরা, জানো 10খানা গ্রামের লোক। মৃত্যুঞ্জয় কথার গলাটা কথঞ্চিত সংযত করিয়া জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি তাহলে সত্যি নয়? আপনি কি তাহলে রাসপিসিকে দিয়ে? গোলক কইলেন, রাধা মাধব, তুমি খেপলে বাবাজি। যার অমন গৃহলক্ষ্মী যায় সে নাকি আবার? বলিয়া অকস্মাৎ প্রবল নিঃশ্বাস মোচন করিয়া কহিলেন, হ্যাঁ মধুসূদন, তুমি ভরসা। তাহার ভক্তিগতগত উচ্ছ্বাসের প্রত্যুত্তরে মৃত্যুঞ্জয় কি বলিবে ভাবিয়া না পাইয়া শুধু তাহার মুখের প্রতি চাহিয়া রহিল। গোলক কয়েক মুহূর্ত পরে উদাস কণ্ঠে কহিতে লাগিলেন, ছাইপাস কিছু মনেও পড়ে না। লোকজনেরা দিবারাত্রি খেয়ে ফেললে আমাকে। একে বাঁচান, ওকে রক্ষা করুন, অমুকের কুল উদ্ধার করুন।
আমাকে তো জানো, চিরকাল অন্যমনস্ক উদাসীন লোক। হয়তো বা মনের ভুলে কাউকে কিছু বলেও থাকবো। মধুসূদন, তুমি ভরসা, তুমি গতিমুক্তি। ঘটক মৃত্যুঞ্জয় পাইয়া বসিল, সবিনয় কহিল, আগে তাই যদি হয়, আমাদের প্রাণকৃষ্ণ মুখুজ্জের মেয়েটিকে আপনার প্রায় স্থান দিতেই হবে। ব্রাহ্মণ গরিব, মেয়েটির বয়সও 13-14 হলো, কিন্তু যেমন লক্ষ্মী তেমনি সুরূপা। গোলক বলিলেন, তুমি পাগল হলে মৃত্যুঞ্জয়? আমারও সব সাজে না ভালো লাগে? তা মেয়েটি বুঝি এরই মধ্যে বছর 14 হলো? বেশ একটু বাড়ন্ত গরম বলেই শুনেছি না? মৃত্যুঞ্জয় উৎসাহিত হইয়া কহিল, আগে হ্যাঁ, খুব খুব। তাছাড়া যেমন শান্ত তেমনি সুন্দরী। গোলক মৃদু মৃদু হাস্য করিয়া বললেন, হ্যাঁ, আমার আবার সুন্দরী, আমার আবার সুরূপা। যে লক্ষ্মীর প্রতিমে হারালাম মধুসূদন, কারো দুঃখ সইতে পারিনে, শুনলে দুঃখই হয়। 13-14 যখন বলছে, তখন 15-16 হবে। ব্রাহ্মণ বড় বিপদেই পড়েছে, বলো। মৃত্যুঞ্জয় মাথা নাড়িয়া কহিল, তাতে আর সন্দেহ কি? গোলক কহিলেন, বুঝি, সমস্তই বুঝি মৃত্যুঞ্জয়। কুলিনের কুল রাখা কুলিনেরই কাজ, না রাখলে প্রত্যব্যয় হয়। কিন্তু একে শোকতাপের শরীর, বয়স ধরো 50-এর কাছে ঘেঁষেই আসছে, কিন্তু কি যে স্বভাব! অপরের বিপদ শুনলে প্রাণটা যেন কেঁদে ওঠে, না বলতে পারিনি। মৃত্যুঞ্জয় পুনঃ পুনঃ শিরস সঞ্চালন করিতে লাগিলেন। গোলক পুনশ্চ একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিতে লাগিলেন, এই স্বভাব কুলীনের গ্রামে সমাজের মাথা হওয়া যে কি ঝকমারি, তা আমি জানি। কে খেতে পারছে না, কে পড়তে পারছে না, কার চিকিৎসা হচ্ছে না, এ সকল তো আছে। তার উপর এইসব জুলুম হলে তো আর বাঁচি নে মৃত্যুঞ্জয়। রামকৃষ্ণ গরিব, তা মেয়েটি বুঝি বেশ ডাগর হয়ে উঠেছে। 13-14 নয়, 15-16 কম হবে না কিছুতেই। তা বলো না হয় প্রাণকেষ্টকে একবার দেখা করতে। মৃত্যুঞ্জয় ব্যগ্র হইয়া বলিল, আজই গিয়েই পাঠিয়ে দেবো, বরঞ্চ সঙ্গে করেই না হয় নিয়ে আসবো। গোলক উদাস কণ্ঠে কহিলেন, কিন্তু বড় বিপদে ফেললে মৃত্যুঞ্জয়। গরিব ব্রাহ্মণের এ বিপদ না বলবোই বা কি করে? মধুসূদন, ঋষিকেশ, হৃদিস্থিতেন, মা, বাবা, বাবা গো, যা করাবেন তাই করতে হবে, আমরা নিমিত্ত বইতো না। মৃত্যুঞ্জয় নীরব হইয়া রহিল। গোলকের হঠাৎ যেন একটা কথা মনে পড়িয়া গেল। বলিলেন, হ্যাঁ দেখো, তোমাকে যে জন্য ডেকে পাঠিয়েছি তাই এখনো বলা হয়নি। বলছি, মাসটা বড় টানাটানি চলছে, তোমার সুদের টাকাটা। মৃত্যুঞ্জয় করুণ সুরে বলিলে, এই মাসটা যদি একটু দয়া করে। গোলক কইলেন, আচ্ছা আচ্ছা, তাই হবে। আমি কাউকে কষ্ট দিয়ে 1 পয়সাও নিতে চাইনি, কিন্তু বাবাজি, তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। মৃত্যুঞ্জয় প্রফুল্ল হইয়া কইল, যে আজ্ঞা করুন। গোলক বলিলেন, সনাতন হিন্দু ধর্মটি বাঁচিয়ে সমাজ রক্ষা করে চলা তো সোজা দায়িত্ব নয় মৃত্যুঞ্জয়। এ মহৎ ভার যার মাথার উপর, তার সকল দিকে চোখ কান খুলে রাখতে হয়। শুনেছিলাম প্রিয় মুখুজ্জের মায়ের সম্বন্ধে কি নাকি একটা গোল ছিল। এই খবরটা তোমাকে তোমার গ্রামে গিয়ে অতি গোপনে সংগ্রহ করে আনতে হবে। সে ছিলেন বটে তোমার পিতামহ শিরোমণি মশাই। 20-30 খানা গ্রামের নারীর খবর তার কণ্ঠস্থ। ভূপতি চাটুর্যের 10টি বছর হুঁকো নাপতে বন্ধ করে দিয়েছিলাম। ভায়াকে শেষে বাপ করে ছন্নবন্ন হয়ে গাঁ ছেড়ে পালাতে হলো, সে তো তোমার পিতামহের সাহায্যে। তোমার বাবা তার কীর্তি বজায় রাখতে পারলো না, এ কথা আমাকে বলতেই হবে। মৃত্যুঞ্জয় তার পূর্বপুরুষের তুলনায় নিজের হীনতা উপলব্ধি করিয়া অত্যন্ত লজ্জিত হইল। আপনি দেখবেন চাটুর্য মশাই, আমি একটি হপ্তার মধ্যেই তাদের পেটের খবর টেনে বার করে আনব। গোলক উৎসাহ দিয়া বলিলেন,
তা তুমি পারবে পারবে, কত বড় বংশের ছেলে। দেখো বাবাজি, এ নিয়ে এখন আর পাঁচ কান করবার আবশ্যক নেই। কথাটা তোমার আমার মধ্যেই গোপনে থাক। সমাজের মান মর্যাদা রক্ষা করে চলতে হলে অনেক বিবেচনার প্রয়োজন। তা দেখো, কেবল সুদ কেন, তোমার আসল টাকাটাও আমি বিবেচনা করে দেখবো। কষ্টে পড়েছ এ কথা যদি আগে জানাতে। মৃত্যুঞ্জয় পুলকিত হইয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, যে আজ্ঞে, আমরা আপনার চরণেই তো পড়ে আছি। আমি কালই এর সন্ধানে যাব। এই বলিয়া সে গমনোদ্যত হইল। গোলক জিভ কাটিয়া কহিলেন, অমন কথা মুখেও এনো না বাবাজি। আমি নিমিত্ত মাত্র, তার শ্রীচরণে কীটানুকীটের ন্যায় পড়ে আছি। এই বলিয়া তিনি উপরের দিকে শিবনেত্র করিয়া হাত জোর করিয়া প্রণমস্কার করিলেন। মৃত্যুঞ্জয় চলিয়া যাইতেছিল। অন্যমনস্ক গোলক সহসা কহিলেন, আর দেখো, প্রাণ কৃষ্ণকে একবার পাঠিয়ে দিতে যেন বলো না। ব্রাহ্মণের বিপদের কথা শুনে পর্যন্ত প্রাণটা কেঁদে কেঁদে উঠছে। নারায়ণ, মধুসূদন, তুমি ভরসা। বাবা পথ দেখাও, বাবা পথ দেখাও। আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি বামুনের মেয়ের উপন্যাসের পরবর্তী অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।